লাল লণ্ঠনের আলোয় সাজানো প্রাঙ্গণ, কোথাও হাসি, কোথাও কৌতূহল। চীনা অক্ষরের ইতিহাস ৫,০০০ বছরেরও বেশি পুরনো। দক্ষিণ পশ্চিম চীনের প্রকৃতি ও পাহাড়ে ঘেরা উপত্যকা তুলুকজিয়াং। রঙিন লণ্ঠন আলোকিত করছে আকাশ। ছোট ও বড়, শিশু থেকে বৃদ্ধ, সবাই উৎসবের আনন্দে মিলিত হয়েছে। প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শোতে স্বাগত জানাচ্ছি। সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ চীনের প্রতিটি অঞ্চলেই ভরপুর নিজস্ব উৎসব আর অনন্য ঐতিহ্যে। তাই তো চীনকে বলা হয় উৎসবের দেশ। হালের ফ্যাশন জগৎ থেকে শুরু করে চলচ্চিত্র, শিল্প, সংস্কৃতি, নানা মাত্রিক আয়োজন, চীনের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য ও বৈচিত্র্যময় জীবনধারার গল্প সবকিছুই থাকছে আমাদের এই অনুষ্ঠানে। বরাবরের মতো আপনাদের সঙ্গে আছি আমি রওজায়ে জাবিদ ঐশী। বাংলাদেশ ও চীনের মধ্যকার সাংস্কৃতিক বন্ধনকে আরও দৃঢ় করতে ঢাকায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ২০২৬ চাইনিজ কালচার নাইট। চীনা নববর্ষ ও রমজানকে ঘিরে আয়োজিত এই ভিন্ন ধাঁচের অনুষ্ঠানে অংশ নেন শিক্ষাবিদ, কূটনীতিক ও শিক্ষার্থীরা। লাল লণ্ঠনের আলোয় সাজানো প্রাঙ্গণ, কোথাও হাসি, কোথাও কৌতূহল। ঐতিহ্যবাহী হানফু পরিহিত শিক্ষার্থীরা ক্যামেরার সামনে দাঁড়িয়ে স্মৃতি ধরে রাখছে। ঢাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় যেন এক বিকেলে পরিণত হল চীনা সংস্কৃতির ছোট্ট এক জানালায়। রঙিন লণ্ঠন, ঐতিহ্যবাহী পোশাক, চীনা সংস্কৃতির ছোঁয়া আর রমজানের সৌহার্দ্য সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশে নর্থ সাউথ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় ২০২৬ চাইনিজ কালচার নাইট। এই প্রোগ্রাম দেখে আমরা সবাই এক্সাইটেড হয়ে দেখতে আসলাম কি হচ্ছে অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে চাইনিজ কালচার আর কি এসে জানতে পারলাম অনেক কিছু। দেন ট্রেডিশনাল ড্রেস দেখে সবার এক্সাইটমেন্টে পড়তে ইচ্ছা করলো, অ্যান্ড আমরা পরে এই তো ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম, দ্যাটস ইট। অ্যান্ড অনেক ভালো লাগছে যে আমাদের ক্যাম্পাসে এরকম একটা আয়োজন হচ্ছে। চাইনিজের কালচারের অনেক কিছু আমরা জানতাম না, ওদের লোগো, দেন ভাষা, কালচার, গেমস, অ্যাক্টিভিটিস সব কিছু অনেক কিছু জানতে পারলাম আজকে। চাইনিজ কালচার সম্পর্কে আগে ধারণা ছিল না, আসলে বই পুস্তকে অনেক পড়ছি, কিন্তু এই যে প্রোগ্রামগুলো হয় নর্থ সাউথে, যার কারণে চাইনিজ কালচার সম্পর্কে জানতে পারি, তাদের প্রোগ্রাম সম্পর্কে জানতে পারি। আর বিশেষ করে এইসব ড্রেসের প্রতি তো আলাদা একটা ফ্যাসিনেশন থাকেই। তো এইগুলো পড়তে পেরে আসলে আরও ভালো লাগে যে আসলে ওই দেশে না যেয়েও, ওখানে না থেকেও তাদের কালচারকে ধারণ করতে পারি, তাদের ড্রেসগুলো পরে বুঝতে পারি যে তারা কিভাবে নিজেদেরকে উৎসবমুখর পরিবেশে নিয়ে যায়। ব্লেসড হর্সেস ওয়েলকাম স্প্রিং শীর্ষক সাংস্কৃতিক অভিজ্ঞতা ও রমজানের সাথে পারস্পরিক বোঝাপড়া থিমে রন্ধনশৈলীর বিনিময়ের মাধ্যমে আয়োজিত এই অনুষ্ঠানে চীনা সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরা হয়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ৫টি ইন্টারঅ্যাক্টিভ সাংস্কৃতিক জোন, লণ্ঠন ধাঁধা, স্প্রিং কাপলেট অঙ্কন, মাটির ঘোড়া তৈরি, হানফু ফটো জোন এবং ঐতিহ্যবাহী চীনা খেলাধুলা। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাস ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়। সহ আয়োজক হিসেবে ছিল কনফুসিয়াস ইনস্টিটিউট ও বাংলাদেশ চীন অ্যালামনাই অ্যাসোসিয়েশন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ কূটনীতিক ও শিক্ষাবিদ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এ সময় লণ্ঠন ধাঁধা, রঙিন খেলাধুলা, মাটির শিল্পকর্ম, চীনা পোশাক সহ প্রতিটি জোন ঘুরে দেখেন অতিথিরা। ইভেন্টে কনফুসিয়াস ইনস্টিটিউটের চীনা পরিচালক মা শিয়াওয়ান বলেন, চীনা নববর্ষ, লণ্ঠন উৎসব ও রমজানের মিলন এই অনুষ্ঠানকে বিশেষ মাত্রা দিয়েছে। অনুষ্ঠানে অতিথিদের কথায় উঠে আসে সাংস্কৃতিক বন্ধন, শিক্ষা, তরুণ প্রজন্ম এবং ভবিষ্যৎ সহযোগিতার কথা। বিশ্ববিদ্যালয়ে চীনা নববর্ষ উদযাপন শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য চীনা সংস্কৃতি প্রত্যক্ষভাবে অনুভব করা একটি প্রাণবন্ত সুযোগ সৃষ্টি করে। এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক বিনিময় আরও গভীরতর হয়। আমি আশা করি
চীনা নববর্ষ উদযাপনের সঙ্গে যুক্ত এ ধরনের সাংস্কৃতিক ও শিক্ষামূলক বিনিময় কার্যক্রম ভবিষ্যতেও দু দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে। চীনা দূতাবাসের মিনিস্টার কাউন্সিলর ডক্টর লিউ ইউয়ে ইন 2026 সালের চাইনিজ কালচার নাইটকে সাংস্কৃতিক বিনিময়ের একটি প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বারোপ করেন। আমাদের ঐতিহ্য রূপে ভিন্ন হলেও মূল সত্তায় অভিন্ন। সবগুলোই বিশ্বাসের প্রতি গভীর শ্রদ্ধা, পরিবারের প্রতি যত্ন এবং ভবিষ্যতের প্রতি উজ্জ্বল আশার বহিঃপ্রকাশ। চীন ও বাংলাদেশ শুধু প্রতিবেশী নয়, আমরা এক পরিবারের মতো ঘনিষ্ঠ। রাজনৈতিক আস্থা থেকে শিক্ষা ও সাংস্কৃতিক সহযোগিতা পর্যন্ত আমাদের সম্পর্ক ক্রমাগত বিকশিত হচ্ছে এবং আন্তর্জাতিক সহযোগিতার এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছে। শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ শিক্ষাক্ষেত্রে বিশেষ করে বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত এবং কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণে চীনের উল্লেখযোগ্য সাফল্যের প্রশংসা করেন। তিনি বলেন, এসব ক্ষেত্র বাংলাদেশের তরুণদের বৈশ্বিক সুযোগের জন্য প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষাঙ্গনে চায়নাকে এলিমিনেট করার মতো অনেক কিছু আছে এবং সেই জায়গা থেকে চাইনিজ সরকারের কাছে, চাইনিজ এম্বাসির মাধ্যমে আমাদের শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ সরকার, আমরা অনেক সহযোগিতা চেয়েছি। আমরা তাদের সহযোগিতা চেয়েছি STEM, মানে সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথমেটিক্স, STEM এডুকেশন। তারা যেভাবে পুরো দেশে ছড়িয়ে দিয়েছে, আমরা চাই আমাদের দেশে ছড়িয়ে দিতে। সংস্কৃতি, শিক্ষা ও সৌহার্দ্যের এই মিলন মেলা দুই দেশের মানুষের মধ্যে বন্ধুত্ব ও পারস্পরিক বোঝাপড়াকে আরও গভীর করবে, এমনটাই প্রত্যাশা আয়োজকদের। রাউজায়ে জাবিদা ঐশী, CMG বাংলা, ঢাকা। এদিকে বাংলাদেশে চীনা সংস্কৃতি ও ঐতিহ্যকে আরও ঘনিষ্ঠভাবে তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে বিশেষ এক সাংস্কৃতিক অনুষ্ঠান। ঢাকাস্থ চীনা দূতাবাসের আয়োজনে অনুষ্ঠিত হয় চীনা ক্যালিগ্রাফি সংস্কৃতির বিশেষ অনুষ্ঠান ল্যান্টিং ইয়াচি। এতে চীনের অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্য ও চীনা ক্যালিগ্রাফির সৌন্দর্য ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরা হয়। শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই ইভেন্টে অংশ নেন। চীনা অক্ষরের ইতিহাস 5000 বছরেরও বেশি পুরনো। চীনা মানুষের কাছে ক্যালিগ্রাফি শুধু লেখা নয়, এটি একটি শিল্প, একটি সংস্কৃতি এবং আত্মাকে প্রকাশ করার এক অনন্য মাধ্যম। এই ঐতিহ্যকে কাছ থেকে পরিচয় করিয়ে দিতেই বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আয়োজন করা হয় ল্যান্টিং চাইনিজ ক্যালিগ্রাফি কালচার সেলুন 2026। ঢাকাস্থ চীনা দূতাবাসের উদ্যোগে এই অনুষ্ঠানের মূল আয়োজক ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং সহ আয়োজক ছিল আধুনিক ভাষা ইনস্টিটিউট। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার অতিথিরা অংশ নেন। দর্শনার্থীরা চীনা ক্যালিগ্রাফির নান্দনিকতা উপভোগ করার পাশাপাশি নিজেরাও তুলি ও কালি দিয়ে অক্ষর লেখার অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পান। আসলে একটি ভাষা শিখতে হলে আমাদের সর্বপ্রথম তাদের কালচার সম্পর্কে অনেক জানা লাগে। মানে ভাষার সাথে কালচার তো অনেকভাবে জড়িত, আর ওদের কালচার খুবই স্ট্রং। তো ওদের সম্পর্কে জানতে হলে আগে ওদের কালচারটাকেও আমাদের মানে ভাষার পাশাপাশি কালচারটাকে অ্যাডাপ্ট করে নেওয়া লাগে। তাই আসলে হ্যাঁ, এটা অনেক গুরুত্বপূর্ণ এইসব যেগুলো তারা এই ইভেন্টগুলো রাখছে, এগুলোতে পার্টিসিপেট করা, ইভেন এগুলো রাখাটাও অ্যাকচুয়ালি খুব ইম্পর্টেন্ট। দুই দেশের সাংস্কৃতিক ভাবমূর্তিটা বজায় রাখার জন্য এই ধরনের প্রোগ্রামগুলো কনফুসিয়াস ইনস্টিটিউট বরাবরই আয়োজন করে থাকে এবং আমরা স্বতঃস্ফূর্তভাবে এই অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করি এবং আমরা চেষ্টা করি কিছু না কিছু পারফর্ম করার জন্য। এটা দু দেশের শিক্ষার্থীদের মধ্যে, দু দেশের মানুষের মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করে। আয়োজনে অংশগ্রহণকারীদের জন্য ছিল ঐতিহ্যবাহী চীনা পোশাক হানফু পরিধানের সুযোগ। এই পোশাক পরার অনুভূতি অনেক বেশি ভালো, বিকজ আমি এটা ফার্স্ট টাইম পরতেছি হানফু, অ্যান্ড এর আগেও আমি কোরিয়ান ট্রেডিশনাল ড্রেস ট্রাই করছিলাম, অ্যান্ড এটা ফার্স্ট টাইম আমার চাইনিজ ট্রেডিশনাল ড্রেস। এছাড়াও দর্শনার্থীরা সম্মিলিতভাবে একটি দীর্ঘ ক্যালিগ্রাফি স্ক্রল তৈরিতে অংশ নেন, যা ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই আমার দাদু ক্যালিগ্রাফি খুব পছন্দ করতেন। সেই কারণে আমি প্রায় 5 বছর বয়স থেকেই এটি শেখা শুরু করি।
এরপর প্রায় 10 বছর ধরে নিয়মিতভাবে এটি শিখে আসছে। বড় হওয়ার পর আমি বাংলাদেশে এসেছি এবং এখানে কাজ করছি। এখনও আমি আমার এই শখটি ধরে রেখেছি। এই অনুষ্ঠানে এসে আমি খুব আনন্দিত, কারণ এর মাধ্যমে আরও বেশি মানুষ চীনা সংস্কৃতি, বিশেষ করে ঐতিহ্যবাহী চীনা সংস্কৃতি সম্পর্কে জানতে পারবে। এই ধরনের উদ্যোগ দুই দেশের বন্ধুত্ব বৃদ্ধির সুযোগ করে দেয় বলে মনে করেন দূতাবাসের এই কর্মকর্তা। এটি বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিনিময়ের একটি সুন্দর প্রতীক। চীন ও বাংলাদেশ উভয়ই প্রাচীন সভ্যতার দেশ। সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আমাদের মানুষ একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারে এবং আমাদের বন্ধুত্ব আরও দৃঢ় হয়। চলুন আমরা একসাথে কাজ করি যাতে চীন ও বাংলাদেশের বন্ধুত্ব ক্রমাগত বৃদ্ধি পায় এবং আমাদের দুই দেশের সংস্কৃতি একসাথে এগিয়ে যায়। আয়োজকদের মতে এই ধরনের উদ্যোগের মাধ্যমে অংশগ্রহণকারীরা শুধু ক্যালিগ্রাফির শিল্পরূপেই দেখেননি, বরং মাই চাইনিজ স্টাইল অনুভব করার সুযোগও পেয়েছেন। দর্শনার্থীরা মনে করেন এই ধরনের সাংস্কৃতিক বিনিময়মূলক অনুষ্ঠান দুই দেশের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও যোগাযোগ আরও জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তুলি আর কালির আঁচড়ে লেখা অক্ষরগুলো যেন শুধু শব্দ নয়, বরং দুই দেশের সংস্কৃতি, ঐতিহ্য আর বন্ধুত্বের এক নান্দনিক সেতুবন্ধন। রওজায়ে জাবিদ ঐশী, সিএমজি বাংলা, ঢাকা। চীনের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী প্রত্যন্ত অঞ্চল তুলুং চিয়াংয়ের পাহাড়ি উপত্যকায় লেখা হচ্ছে এক নতুন গল্প, যেখানে ঐতিহ্যই হয়ে উঠেছে উন্নয়নের শক্তি, আর ধীরে ধীরে বোনা সুতোয় গাঁথা হচ্ছে সম্ভাবনার রঙিন ভবিষ্যৎ। সেই স্বপ্নকে এগিয়ে নিচ্ছেন নারী উদ্যোক্তা চিন ছুয়ানহুয়া, যিনি এই পথ চলায় ছিলেন অগ্রদূত। শোনা যাক সেই গল্প। দক্ষিণ পশ্চিম চীনের প্রকৃতি ও পাহাড়ে ঘেরা উপত্যকা তুলুং চিয়াং। প্রত্যন্ত এই অঞ্চলে বাস করে চীনের ক্ষুদ্রতম জাতিগত গোষ্ঠীগুলোর একটি তুলুং জনগোষ্ঠী। প্রায় 4000 সদস্যের এই সম্প্রদায় বহু প্রজন্ম ধরে নিজেদের ঐতিহ্য আঁকড়ে বেঁচে আছে। টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা সহজ ছিল না এখানে। আশার আলো হয়ে আসে তুলুং নারীদের বংশ পরম্পরায় চলে আসা ঐতিহ্যবাহী বুনন শিল্প। 2015 সালে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। সাংহাই ভিত্তিক একটি ফ্যাশন হাউসের ডিজাইনার দল গ্রামবাসী চিন চুনহুয়ার বাড়িতে এসে বলেন সম্ভাবনার কথা। সেই সময় আমি নোটবুক এবং কলম হাতে নিয়ে ঘরে ঘরে গিয়েছিলাম, অন্যান্য নারীদের যোগদানের জন্য রাজি করিয়েছিলাম। চীনের উদ্যোগে একের পর এক নারী আবার তাঁত তুলে নেন, তবে এবার নতুন স্বপ্ন নিয়ে। আমরা দেখেছি তাদের দক্ষতা আমাদের ফ্যাশন কোম্পানির সঙ্গে মিলে যায়। তারা তাদের কৌশলগুলো ভালোভাবে জানে। আমরা তাদের কাপড় দিয়ে কাজ করিয়ে নেই এবং এটিকে একটি আরও বড় বাজারে নিয়ে আসি। এরপর তুলুং নারীদের হাতে বোনা কাপড় পাহাড় পেরিয়ে পৌঁছে যেতে থাকে দূরের শহরে। এখন প্রায় 500 তুলুং নারী নিজের বাড়ি থেকে কাজ করছেন। প্রতিটি কাপড়ের মূল্য প্রায় $70, যা ফিরিয়ে দিচ্ছে তাদের আর্থিক সচ্ছলতা। বুনন শুরু করার পর থেকে পাহাড়ের ওপারের পৃথিবী দেখার সুযোগ পেয়েছি। বেইজিং ও সাংহাই ভ্রমণ করেছি। বাড়িতে যা কিছু আছে তা উপার্জিত অর্থ দিয়ে কিনেছি। এই সহযোগিতায় ঐতিহ্য ও আধুনিকতার এক অভিনব মেলবন্ধন তৈরি হয়েছে, যেখানে স্থানীয় সংস্কৃতি হারিয়ে যায়নি, বরং পেয়েছে নতুন মাত্রা। আমার সোশ্যাল মিডিয়ায় অ্যাকাউন্ট শুরু করেছি। এখানে গল্পগুলো সবাইকে বলেছি। আশা করছি এতে আমাদের উপত্যকায় আরও পর্যটক আসবেন। অবকাঠামোগত উন্নয়নও এখানে দৃশ্যমান। বিদ্যুৎ গ্রিড সম্প্রসারণ, সড়ক উন্নয়ন, নির্মাণ প্রকল্প, এমনকি পাহাড়ি এলাকায় ড্রোনের মাধ্যমে জিনিসপত্র পৌঁছানোর উদ্যোগও সম্ভাবনাকে আরও উজ্জ্বল করছে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। চীনে আলোকিত রঙিন লণ্ঠন, খুশিতে মুখর মানুষ এবং থাং ইউয়ানের মিষ্টি স্বাদ, এমন নানা আয়োজনে উদযাপিত হয়েছে চীনা লণ্ঠন উৎসব। শহর, গ্রাম, প্রাচীন শহর ও দর্শনীয় স্থানগুলোতে চলে রাত জুড়ে আলো, নৃত্য ও উৎসবের রঙিন মিলন।
চীন জুড়ে এই উৎসবের আমেজ নিয়ে থাকছে রিপোর্ট। রঙিন লণ্ঠন আলোকিত করছে আকাশ। ছোট ও বড়, শিশু থেকে বৃদ্ধ সবাই উৎসবের আনন্দে মিলিত হয়েছে। প্রতিটি লণ্ঠন শুধু আলো নয়, বরং আশা, মিলন এবং পরিবারের উষ্ণতার প্রতীক। চীনের ঐতিহ্যবাহী লণ্ঠন উৎসব আবারও আলো, আনন্দ ও সংস্কৃতির মেলবন্ধনে প্রাণ ফিরে পেল। চান্দ্র পঞ্জিকার প্রথম মাসের 15তম দিনে উদযাপিত এই উৎসবটি এ বছর অনুষ্ঠিত হয় 3 মার্চ। উৎসব উপলক্ষে চীনের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, লোকজ পরিবেশনা ও ঐতিহ্যবাহী খাবারের উৎসব। মূলত চীনা নববর্ষ বা বসন্ত উৎসব শুরুর 15তম দিনে এই লণ্ঠন উৎসব উদযাপিত হয়। এই উৎসবে থাং ইউয়ান, মিষ্টিতে ডুবানো টসটসে চালের বল অত্যন্ত জনপ্রিয়। চীনাবাদাম বা কালো তিলের পুর দেওয়া এই চালের বল চীনা সংস্কৃতিতে মিলন ও সুখের প্রতীক। পরিবারের মিলন এবং সুস্বাদু মিষ্টি উপভোগের মাধ্যমে মানুষ চীনা নতুন বছরের আনন্দ উদযাপন করে। লণ্ঠন উৎসব উপলক্ষে চিয়াংসি প্রদেশের চিয়ানে ৩৯টি ড্রাগন নৃত্য দল একত্রিত হয়ে পরিবেশন করে বিশাল প্রদর্শনী। একই উপলক্ষে উত্তর পশ্চিম চীনের কানসু প্রদেশের থিয়ানসুইতে ৫ শতাধিক অংশগ্রহণকারী লায়ন ও ড্রাগন নৃত্য পরিবেশন করেন। জনতার উৎসাহ, হাততালি এবং ক্যামেরার ফ্ল্যাশ মিলিয়ে পুরো শহর আনন্দে ভরে যায়। ফুজিয়ানের চাংচৌ শহরে ব্রাউন সুগার থাং ইউয়ান জনপ্রিয়। এখানকার রেস্টুরেন্ট মালিক ছেন লিমিনের প্রতিদিন প্রায় ১৫০০ থেকে ২৫০০ বাটি বিক্রি হয়। এদিকে ইনার মঙ্গোলিয়ার অর্দোসে লোকজ নৃত্য, কোমর ড্রাম ও ফোক পারফরম্যান্স উপভোগ করেন দর্শকরা। স্থানীয় কর্তৃপক্ষ জানায় প্রায় ৩৬ লাখ দর্শক এসেছে এবং ২.৫ বিলিয়ন ইউয়ান আয় হয়েছে। ছিংহাই থেকে হেলংচিয়াং, হপেই থেকে চিয়াংসি পর্যন্ত প্রত্যেক জায়গায় লণ্ঠন প্রদর্শনী, ফোক পারফরম্যান্স ও নাচের মাধ্যমে এই উৎসব উদযাপিত হয়। ঐতিহ্যবাহী শিল্পকলা ও লোকজ সংস্কৃতির ছোঁয়ায় শহরের রাস্তাগুলো রূপ নেয় এক উন্মুক্ত সাংস্কৃতিক মঞ্চে। সিচুয়ান ও কুইচৌ প্রদেশের গ্রামাঞ্চলের মানুষ একত্রিত হয়ে থাং ইউয়ান ও ডাম্পলিং তৈরি করেন। সিনচিয়াং উইগোর স্বায়ত্তশাসিত অঞ্চলের উরুমছি শহরে ড্রাগন ও সিংহ নৃত্য, ইয়াংকো নাচ সহ নানা লোকজ আয়োজনে দর্শকদের মাতিয়ে তোলে শিল্পীরা। বিভিন্ন জাতিগোষ্ঠীর সম্মিলিত অংশগ্রহণে আয়োজিত এই শোভাযাত্রায় অংশ নেয় মোট ১৮টি লোকজ দল। আলো, নৃত্য, সঙ্গীত আর মিষ্টির সমাহারে লণ্ঠন উৎসবের ঐতিহ্য মানুষের হৃদয়কে এক সুতোয় গেঁথে রাখে। রওজায়ে জাবিদা ঐশী, সিএমজি বাংলা। সিএমজি বসন্ত উৎসব গালার আকর্ষণীয় পরিবেশনার মধ্যে একটি চিয়ালিং দ্য ফ্যান্টাস্টিক্যাল হর্স। প্রাচীন চীনা গ্রন্থ ক্লাসিক অব মাউন্টেন্স অ্যান্ড সিসে উল্লেখ করা চিলিয়াং নামক একটি জাদুকরী ঘোড়ার কিংবদন্তিকে কেন্দ্র করেই সাজানো হয়েছে এই আয়োজন। এই পরিবেশনার মূল বিশেষত্ব ছিল চীনের বৈচিত্র্যময় সংস্কৃতি ও ঐতিহ্যের মেলবন্ধন। সেখানে চীনের ৫৬ জাতিগোষ্ঠীর ঐতিহ্যবাহী ও বর্ণিল পোশাকে সজ্জিত শিশুরা মঞ্চে উপস্থিত হয়ে পুরো এলাকাটিকে যেন এক প্রাণবন্ত র্যাম্পে পরিণত করে। শিশুদের এই স্বতঃস্ফূর্ত পদচারণা দর্শকদের উপহার দেয় এক ভিন্নধর্মী ও চমৎকার ফ্যাশন শোর অভিজ্ঞতা। 在很久很久以前，我们的祖先创作了一本奇书《山海经》。在那里，西河架太阳，神树通天地，鸾鸟报吉祥。哦，对了，还有一匹神马，传说乘坐它便可得千年寿康。马的名字就叫做吉亮。
上精灵的，枫树加后因为大，若水岸边换脊梁，叮叮当当，天地叮叮当当。秋天纸上飘来一朵雪花，原来是我那英俊的小马。金色星星在他眼里安家，钟乳手指火中编织了他的发。我的小马一天一天长大，穿过凛冬和最沸腾的夏，闲来西边是头东边的花，马蹄扬起层层层层的云纱，溪河站上精灵灯，榕树加红因为大，若水岸边换脊梁，叮叮当当，天地叮叮当当。脊梁，我亲爱的小马，漫漫长夜你呀，抖一抖脊梁。脊梁，当你路过他乡，最绵长的山岗，要挂我的月亮。等到人们听说我的小马，听说雨常常风追不上它，银河里的光会顺流而下，大地长出通往九月的枝桠，高高山上蓝鸟唱，东海浪里照银塘，节目树下换脊梁，叮叮当当，天地叮叮当当。脊梁，我勇敢的小马，怕人间需要桥梁，请你垂下桨。脊梁，树顶上那颗太阳，在这努力张望，托它来我身旁。叮叮当当，天地叮叮当当，高高山上蓝鸟唱，东海浪里照银塘，节目树下换脊梁，叮叮当当，天地叮叮当当。প্রিয় দর্শক, দ্য গ্রেট ওয়াল শো আজ এ পর্যন্তই। আমাদের অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ভিজিট করতে পারেন। পরবর্তী পর্বে নতুন কোনো আয়োজন নিয়ে দেখা হবে আপনাদের সঙ্গে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। 再见。